উৎসবের মরশুমে দেশে নাশকতার ছক। বিভিন্ন রাজ্য থেকে 5 সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার আফতাব এবং সুফিয়ান নামে 2 সন্দেহভাজন জঙ্গি। সামনেই উৎসবের মরশুম, আর নাশকতার ছক কি তাহলে কষছে এই জঙ্গিরা? ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 জন আইএস জঙ্গি সন্দেহে 5 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে আইডি তৈরির সরঞ্জাম। এর আগে রাঁচি থেকে আজার দানিশ নামে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়। মধ্যপ্রদেশ এবং হায়দ্রাবাদ থেকেও 2 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির। সেখানেও লুটপাট ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী, বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। বিদ্রোহের আগুনে জ্বলছে হিমশীতল এভারেস্টের দেশ। সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, নেপাল জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি। এর মধ্যে অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির। ভাঙচুর, লুটপাটের চেষ্টা রুখে দিল নেপালের সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরের মূল দরজা। ঐতিহ্যবাহী এই মন্দির পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনী। গ্রাউন্ড জিরোয় পৌঁছে সেই প্রতিবেদন তুলে ধরেছে এবিপি আনন্দর প্রতিনিধি। पशुपतिनाथ मंदिर परिसर के बीच में मैं हूँ और यहाँ आप देख सकते हैं कि मेन दरवाजा इस तरह से बंद किया गया है। हालांकि कल रात कुछ उपद्रवों ने यहाँ पे कुछ घटना करने की भी कोशिश करा था। उसके बाद सेना पुलिस जो है इसको अपना घेरा में ले लिया। सेना पुलिस अपना सुरक्षा बनाया हुआ है। মঙ্গলবার রাতে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে হামলার চেষ্টা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তর পূর্বে বাগমতী নদীর ধারে প্যাগোডা শৈলীতে তৈরি এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে সেই 1979 সালে। শিবের আরেক নাম হলো পশুপতিনাথ, তার নামেই পশুপতিনাথ মন্দির। মন্দিরের গায়ে সোনা ও রূপার কারুকাজ রয়েছে। দেওয়ালে খোদাই করা আছে হিন্দু দেবদেবীদের মূর্তি। মন্দিরের প্রধান 4টি দরজা, প্রতিটি দরজায় রূপো দিয়ে মোড়া। প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের পবিত্র কক্ষে রয়েছে কালো পাথরের তৈরি 6 ফুট দীর্ঘ শিবলিঙ্গ, যার 4টি মুখ। মন্দিরের চূড়াও সোনা দিয়ে মোড়া। প্রতি বছর এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক। 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পেও মূল মন্দিরের কোনো ক্ষতি হয়নি। বাইরের গম্বুজের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী এই মন্দিরেই হামলার চেষ্টা হয়। ये अंदर का स्थिति है। अंदर इस तरह से पूरा सुनसान पड़ा हुआ है मंदिर, और उसमें कुछ एक पुजारी को सिर्फ रखा गया है जो दैनिक पूजा करते हैं। और आज जो है इस तरह से सुनसान पड़ा हुआ है। जहाँ लोग लाखों की भीड़ में आते थे, यहाँ लोग डेली जो है पूजा पाठ करने के लिए लोग आते थे, लेकिन आज का माहौल ये है कि आज मंदिर सुनसान पड़ा हुआ है। পশুপতিনাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা ও পুলিশ। মন্দিরে যাওয়ার রাস্তা গোশালা চকেও চলছে সেনার টহল। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালের অশান্তির প্রভাব পড়ল 2 দেশের আমদানি রফতানিতে। নেপালে ঢোকার মুখে পানি ট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। পুজোর আগে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জেনজির বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল, আর প্রতিবেশী রাষ্ট্রের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ল ভারত নেপাল একাধিক সীমান্তের ব্যবসা বাণিজ্যে। পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি কাঁকরভিটা পশুপতি সীমান্ত, বিহারের রক্সোল বীরগঞ্জ, একাধিক সীমান্তে ছবিটা কার্যত এক। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, পর্যটকদের গাড়ি। এই ছবি দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তের। ওপারে নেপালের কাঁকরভিটা। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম করিডোর। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। বুধবার ভোরে জরুরি ভিত্তিতে কিছু ট্রাক এদেশ থেকে নেপালে ঢুকেছে। আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে, কিছু ট্রাক ওপার থেকেও এসছে। সকালের পর থেকেই কিন্তু এই কাঁকরভিটায় কারফিউ জারি হয়েছে। माल खाली किया, जो विग्रह मूर्ति लोग खाली करके मैदारी में आ रहा हूँ। कुछ नहीं है तो पूरा आराम है, पूरा आराम है। खाली आर्मी घूम रहा है, हाँ, और पुलिस गिलिस कुछ नहीं है, सब बंद है। तो कल तो पूरा आंदोलन किया हुआ। পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ির প্রায় 6 কিলোমিটার রাস্তায় এই একই ছবি। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। কোথাও ট্রাকের মাঝে বিশ্রাম নিচ্ছেন ট্রাক চালক ও খালাসিরা। কোথাও ট্রাকের পাশে, কোথাও ট্রাকের নিচে চলছে রান্না থেকে খাওয়া দাওয়া। নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এরকমই লম্বা ট্রাকের লাইন, এবং অধিকাংশ ট্রাকে রয়েছে আনাজপাতি। কোথাও তো ফল, আলু, পেঁয়াজ, এবং সময় যত এগোচ্ছে ততই কিন্তু
এই সমস্ত আনাজপাতি বা ফলের কিন্তু পচনশীল, পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 दिन से खड़े हैं सर। क्या लेके आए हैं? साइकिल। नेपाल में लड़ाई चल रही होती है, कोई झगड़ा हो रहा है। 6 दिन से इधर ही खड़े हैं। পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাওড়ার রঙিন মাছের ব্যবসায়ীরাও। প্রত্যেক বছর শীতের আগে পর্যন্ত হাওড়া থেকে মলি, গোল্ডফিশ, গাপ্পির মতো মাছ পাঠানো হয় নেপালে, কিন্তু ব্যবসায়ীদের একাংশের দাবি নেপালের বর্তমান পরিস্থিতির কারণে মাছের অধিকাংশ অর্ডার বাতিল হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম, ওরা বলছে এখন কোনো মাছ ফাছ যাবে না, আসবে না, এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পজিশানে নেই। হ্যাঁ, পরে আমরা ফোন করে জানাবো। সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। সনদ ঝা, সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হলো ভারত। আর গৌতম বুদ্ধের দেশের পরিস্থিতি যখন অগ্নিগর্ভ, তখন স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কি সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক। বাংলাদেশের পর এবার নেপালের পরিস্থিতির অবনতি হওয়ায় চিন্তায় ব্যবসায়ী মহল। নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির যে দার্জিলিংয়ের ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে এখন এভাবেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে মালবোঝাই ট্রাক। আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে, কিছু ট্রাক ওপার থেকেও এসছে। সকালের পর থেকেই কিন্তু এই কাকর ভিটায় কারফিউ জারি হয়েছে। খাদ্যশস্য, ফল, আনাজ, ওষুধপত্র, রঙিন মাছ, কেমিক্যাল, সিমেন্ট, সাইকেল, পাথর সহ একাধিক পণ্য বোঝাই ট্রাক এভাবেই দাঁড়িয়ে রয়েছে। এর ফলে এখনো পর্যন্ত কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। নেপাল হচ্ছে সেটা চারিদিক থেকে স্থলবেষ্টিত একটা দেশ, একদিকে চীন, একদিকে নেপাল, একদিকে ভারত, এবং সেখানে আমরা দেখতে পাবো যে ভারত থেকে অন্তত 200টা তেলের ট্যাঙ্কার যারা পেট্রোল, ডিজেল এবং কেরোসিন নিয়ে নেপালে ঢোকার জন্য প্রস্তুত ছিল সীমানা অতিক্রম করে, নেপালের এই গোলমালের জন্য সেগুলো কিন্তু সীমানায় আটকে রয়েছে। নেপালের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হলো ভারত। 2022-23 অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 8.06 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল, যার মধ্যে ভারতীয় রফতানির পরিমাণ ছিল 7.25 বিলিয়ন ডলার আর নেপালের রফতানির পরিমাণ ছিল 811 মিলিয়ন ডলার। এখন সব বর্ডারই ক্লোজ আছে, কোনো অপারেশন হচ্ছে না, কিন্তু কন্টেনার বা ট্রাক মুভমেন্ট হচ্ছে। এখান থেকে ডক থেকে ক্লিয়ারেন্স হওয়ার পরে সমস্ত ট্রাকই মুভ করা হচ্ছে। আমাদের এটা আশা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে এবং সমস্ত ট্রাকগুলোই আস্তে আস্তে নেপালে এন্ট্রি করে যাবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশেও, ফলে প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ বাণিজ্যে। দুদেশের মধ্যে প্রতিদিন স্থল সীমান্ত দিয়ে যে পরিমাণে বাণিজ্য হতো, যত সংখ্যায় ট্রাক চলাচল করত, গত কয়েক বছরে তা অনেকটাই কমে গেছে। নেপালেও কিছু গাড়ি হয়, বহু মাল এক্সপোর্ট হয় এবং গাড়ি প্রচুর চলে। সেইখানেও দেখা যাচ্ছে যে এইরকম একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্যে যেভাবে গাড়িগুলো মানে জায়গার অবস্থায় স্থিতিশীল যতক্ষণ না হবে ততক্ষণ তো গাড়ি চলতে পারবে না। একটা ভয়ানক ক্ষতি, মানে একটা অর্থনৈতিক ক্ষতি একটা খুব ভালো হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল। একের পর এক প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে কতটা পড়ে এবং কতদিন এই প্রভাব থাকে, সেদিকেই তাকে ব্যবসায়ী মহল। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও মলয় চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।